কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার 2 জুলাই। দেখেন, আপনারা জানেন যে আমাদের বাংলা লিটারেচার এবং ইংলিশ লিটারেচারের একটা ব্যাচ চলছে, সেটা থার্ড ফেজে হচ্ছে আমরা ভর্তি নিচ্ছি। কোর্স ফি হচ্ছে 100 টাকা মাত্র। সো আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন, ডিসক্রিপশানে পেয়ে যাবেন সব। দেখেন, গ্যাসের উৎপাদন টানা কমছে। দেখেন যে আমদানি করেও গ্যাসের সংকট মেটানো যাচ্ছে না। 14 বছর পর প্রকৃত মজুদ যাচাইয়ের উদ্যোগ। দেখেন, দেশের বড় 3টি গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন বাড়ানোর সুযোগ আছে, কিন্তু তা না করে এলএনজি থেকে আনার দিকে ঝোঁকটা বেশি দেখা যায়। মূলত এখানে হয়তো একটু বিজনেস প্রফিট থাকতেই পারে, এবং আসছে যেহেতু এটা এখানে অনেকগুলো প্রাইভেট ফার্ম আনতেছে, সো দ্য প্রফিটের ব্যাপারটা আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখা লাগবে, রিজার্ভ জিরো করে আপনি কখনোই এরপরে ইম্পোর্টের দিকে যেতে পারবেন না। রিজার্ভ থাকা অবস্থায় আপনার ইম্পোর্টের দিকে যাওয়া লাগবে, কারণ যদি কোনো কারণে ইম্পোর্ট ঝামেলা হয়ে যায় তখন যাতে রিজার্ভ থেকে আমি কাজ করতে পারি। যেমন ধরেন, বিভিন্ন ঘূর্ণিঝড়ে যখন এলএনজি থেকে উৎপাদন ব্যাহত হয়ে যায় তখন কিন্তু দেখা যায় ঝামেলা হয়ে যায়, তখন আমরা ডোমেস্টিক যে গ্যাস সেটা দিয়ে আপনার চালাই আর কি। যেমন ইউএসএকে দেখবেন, তারা হচ্ছে কিন্তু প্রচুর তেল উৎপাদন করতে পারে, এরপরও তারা প্রচুর তেল ইম্পোর্ট করে। কেন ইম্পোর্ট করে? কারণ হচ্ছে রিজার্ভ বাড়াচ্ছে, নিজের কাছে থাকাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সেই জন্য রিজার্ভ জিরো করে ইম্পোর্ট বাড়ানোর প্রয়োজন নেই, বরং রিজার্ভ রেখে ইম্পোর্টটা করা যেতে পারে আর কি। ঠিক আছে। 35টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল। আলোচনার প্রস্তাব দূরে থাক, কেউ এটা ফোন করে জানতে চাননি কেমন আছে। অধ্যাপক ডাক্তার আক্তারুল ইসলাম, সভাপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের। দেখেন, এখানে শিক্ষকদের একটা ইস্যু আছে। দেখেন, যখন কোটা আন্দোলন হচ্ছিল তখন শিক্ষকরা সাপোর্ট দেয় নাই, একদম সাপোর্ট দেয় নাই। এবং বিভিন্ন রাজনৈতিক যেই দর্শনের টিচার আছে, যেহেতু এখন টিচার্স পলিটিক্স অনেক অ্যাক্টিভ, তারা হচ্ছে কোটা আন্দোলন হচ্ছে একটা রাজনৈতিক দলের পক্ষে থেকে হচ্ছে আটকানোর ট্রাই করছে, বিভিন্নভাবে প্রেশার দেওয়ার ট্রাই করছে। কোটা আন্দোলনের সময় ক্লাস দিয়ে রাখছে, ওই টাইমে ক্লাসে না আসলে আবার ঝামেলা করতেছে, ক্লাসটা আসা বাধ্যতামূলক করতেছে বা পরীক্ষা দিয়ে নিচ্ছে। এই বদমাশিগুলো কিন্তু স্যাররা করছে, কেউ না কেউ করছে। এখন আবার দেখেন, আবার তারাই যখন হচ্ছে এখন দেখেন ইতিহাস খুব ইন্টারেস্টিং। এখন উদাহরণ দেখি আবার হচ্ছে কি রাস্তায় যাওয়া লাগছে, রাস্তায় বসা লাগছে, ক্লাস অফ করা লাগছে। মূলত দেখেন, আপনি একটা ইনজাস্টিসকে হচ্ছে সাপোর্ট দিতে যাবেন, আপনি মারাটা খাবেন। এখনও টাইম আছে। এই যে কোটা আন্দোলন থেকে শুরু করে সব কিছুতে শিক্ষক এবং স্টুডেন্ট যারা আছে সবাইকে এক হওয়ার প্রয়োজন আছে। এসএসসি মূল্যায়ন বড় পরিবর্তন, জিপিএ বাদ, বর্ণ দিয়ে ফলাফল লাগবে না, আংশিক দায় মুক্তি পাচ্ছেন ট্রাম্প। মূলত হচ্ছে এখানে দেখেন ফুল কথা হচ্ছে দুইটা এখানে, যে ট্রাম্পের দুই ধরনের ডিসিশন। একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ডিসিশন, এটার জন্য তিনি 100% দায় মুক্তি পাবেন। আর একটা হচ্ছে পার্সোনাল ডিসিশন যা নিয়েছেন, এটার জন্য দায় মুক্তি পাবেন কিনা সেটা নিয়ে আলোচনা হবে আর কি, বা বিচার হবে। এটা নিয়ে আবার মন খারাপ করছে বাইডেন। স্বাভাবিকভাবে আপনি একজন প্রেসিডেন্টকে প্রেসিডেন্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য আপনি পানিশ করতে পারেন না, ঠিক আছে? তাহলে তাহলে কে পানিশ করবে? এবং এই যে পানিশটা হচ্ছে আপনারা করতেছেন, সেক্ষেত্রে দেখা যাবে যে যদি পানিশ করা হয় আর কি, তখন দেখা যাবে প্রেসিডেন্ট আসলে তার প্রেসিডেন্টকে চালাচ্ছে কে? একজন সুপ্রিম পাওয়ার থাকা লাগবে, যে হচ্ছে সব কিছু ঊর্ধ্বে থাকবে আর কি। ঠিক আছে। চেক দেখি, পদ্মা সেতু পরিচালনা কোম্পানি হচ্ছে নিজের নামে প্রতিষ্ঠান নামকরণের অসম্মতি। প্রধানমন্ত্রীর 31 দেশের কারাগারে বন্দী হচ্ছে 11,450 জন বাংলাদেশি। এরপরে হচ্ছে সবচেয়ে বেশি আছে হচ্ছে সৌদি আরবে 5,746, এবং ভারতে হচ্ছে 1,579। ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। দেখেন, ঘোষণার পর ইউনিয়ন পরিষদ ঘোষণার পরপর কিংবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্য সম্পাদনের জন্য প্রশাসক নিয়োজিত করতে পারবে, এবং প্রশাসক নিয়োগ হবে কেবল এক মেয়াদ 120 দিনের জন্য। তবে এখন হচ্ছে মেন জিনিস, দেখেন এখানে দৈব দুর্বিপাক, অতিমারি, মহামারীর মতো বিশেষ ক্ষেত্রে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে সরকার ওই মেয়াদ যৌক্তিক সময় পর্যন্ত বাড়াতে পারবে। এইখানে দেখেন সরকারের কত পাওয়ার রেখে দিচ্ছে। দেখেন, বিশেষ ক্ষেত্রে, এখন বিশেষ ক্ষেত্রে কিন্তু কোনো সংজ্ঞায়ন নাই, যে কোনো ঘটনাকে বিশেষ ক্ষেত্র বলা যেতে পারে, কারণ এটা ব্যক্তি সাপেক্ষে ভেরি করে। যৌক্তিক সময় পর্যন্ত বাড়তে পারে। এখন যৌক্তিক সময় মানে কি রে ভাই? 1 বছর, 1 মাস, 5 মাস, 6 বছর, 10 বছর, 100 বছর, 50 বছর? তাহলে দেখেন, এগুলো হচ্ছে আইনের ফাঁক ফোকর। যে যৌক্তিক সময় বলে দেখা যাচ্ছে 2 বছরের জন্য নিয়োগ করে দিই, 3 বছরের জন্য নিয়োগ করে, 5 বছরের জন্য নিয়োগ করে দিচ্ছে। ঠিক আছে। এই সরকার হয়তো সেটাকে কী করবে না, এই আইনটাকে হচ্ছে এবিউজ করবে না। বাট যে কোনো সরকার গণতান্ত্রিক দেশে তো সরকার চেঞ্জ হতে পারে, ঠিক না? তখন দেখা যাবে যে ওই সরকার হয়তো এটাকে কি এবিউজ করতে পারে। এই জন্য লগুলো আসলে শুধু একদিনের জন্য না বানায়, এটাকে একটা লং টাইমের চিন্তা ভাবনা করে বানানো উচিত আর কি। যাই হোক, এরপর দেখি আমরা মনসুর আলী মেডিকেলের নিয়ন্ত্রণ সচিব নেতা, এটা আমাদের জন্য প্রয়োজন নয়। তাও দেখি আমরা, দেখেন ভর্তি থেকে প্রতি বছর 30 কোটি টাকা আয়। একজন মেডিকেলে ভর্তির জন্য 30 লাখ টাকা করে স্টুডেন্ট থেকে নিবে কেন? খরচ কত হচ্ছে ভাউচার দেখানো লাগবে। আপনার ইচ্ছে হচ্ছে আপনি 30 লাখ টাকা নেবেন, 25 লাখ টাকা নেবেন, ওই যে এনএসইউ নিচ্ছে বা 15 লাখ টাকা করে। এইগুলো তো মা বাড়ির আবদার না, যে আপনার খরচটা বোঝানো লাগবে। তারপর এনএসইউতে কী হলো, 50,000 টাকা মিটিং করে নিচ্ছে, সবাই প্রাডো গাড়ি চালাচ্ছে, স্টুডেন্টের
ভর্তির টাকা সবাই প্রাড়ো গাড়ি চালাচ্ছে। এই বদমাইশিগুলো বাংলাদেশে অনেক বেশি হচ্ছে, এটা নিয়ে কেউ কথা বলে না। এই 30 কোটি টাকা আয় হচ্ছে, এবার দেখেন এই আয় আবার নিয়ন্ত্রণ নিতে চায় আবার নেতারা, এটা নিয়ে মারামারি লাগে। তাহলে টাকাটা আপনি কেন নেবেন গরিব মানুষের টাকাটা? বেশিরভাগ পোলাপান কি বড় লোক নাকি ভাই? অনেকে আছে লোন নিয়ে কিংবা জমি বিক্রি করে হচ্ছে মেডিকেলের পরে। যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি বলেছেন, সাংবাদিকদের আদেশ নিয়ে অনুরোধ করেছে। যাই হোক, নেতানিয়াহু কি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ জড়াবেন, ঠিক আছে? এটা খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা ডেডিকেটেড ভিডিও আসবে আমার নতুন চ্যানেলে। আপনারা জানেন নতুন চ্যানেল অলরেডি গতকালকে একটা ভিডিও দিয়েছে। আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম পড়বো এটা নিয়ে। দেখেন, প্রথম তিনটা পার্ট, একটা হচ্ছে আমাদের ইসরায়েল, ইউএসএ এবং হচ্ছে আমাদের হিজবুল্লাহ। দেখেন, ইসরায়েল, ইউএসএ এবং হিজবুল্লাহ, দেখেন তিনটা ফ্রন্টে এই লেখাটা লেখা হয়েছে। একটু ম্যাথমেটিক্যালি বোঝেন, পরীক্ষা করে লিখতে পারবেন। ইসরায়েল কি যুদ্ধ চায়? কথা হচ্ছে চায়। এখন কেন চায়? প্রথমত, নেতানিয়াহুর হচ্ছে কোনো অ্যাচিভমেন্ট নেই গত অক্টোবর থেকে এই আজকে জুলাই পর্যন্ত। এই হামাস যুদ্ধের অ্যাচিভমেন্ট কি? বরং উনি হচ্ছে ওয়ার্ল্ডে হচ্ছে কি ঝামেলায় পড়ে গেছে, ডিটাচড হয়ে গেছে। ডোমেস্টিক যে মানুষগুলো আছে, অর্থাৎ আমাদের দেশের জনগণগুলো, সিটিজেনগুলো আছে, তারা বিরক্ত। রাজনৈতিকভাবে নেতানিয়াহু অনেক প্রেশারে আছে। তো উনি হচ্ছে আরেকটা যদি যুদ্ধ শুরু করতে পারে, উনি রাজনৈতিকভাবে হচ্ছে আরও ক্ষমতা শক্তিশালী হবে। আর সাথে করে ওই হিজবুল্লাহর সাথে যে বর্ডার লাইনটা আছে সেখানে তো ইসরায়েল এবং হিজবুল্লাহ সংঘর্ষ হচ্ছে। সেখান থেকে প্রচুর মানুষ হচ্ছে গ্রাম ছেড়ে চলে আসছে কোথায়? রাজধানীতে। তো ওই মানুষগুলো হচ্ছে চাচ্ছে হিজবুল্লাহকে ধ্বংস করা হোক। ওই মানুষগুলো প্রেশার দিচ্ছে ইসরায়েলকে হামলা করার জন্য, হিজবুল্লাহকে। এখন দেখি হিজবুল্লাহর কী অবস্থা। হিজবুল্লাহ কি হামাসের সমান? না, হিজবুল্লাহ হচ্ছে হামাসের অন্তত 10 গুণ বেশি শক্তিশালী। ওরা হচ্ছে ইরান থেকে অস্ত্র পায় এবং হচ্ছে আপনার রাশিয়া থেকে অস্ত্র পাইতো আগে। এবং ওদের হচ্ছে 2 লাখের বেশি মিসাইল আছে, ওদের প্রচুর অস্ত্রশস্ত্র আছে। এখন দেখেন, মেইন ইস্যুটা হচ্ছে এরকম। আরেকটা ইস্যু হচ্ছে যে হামাস থাকে হচ্ছে গাজায়। গাজাটা ফ্ল্যাট একটা জায়গা, কিন্তু হিজবুল্লাহ থাকে লেবাননে। লেবাননের বর্ডারটা হচ্ছে আপনার বন, জঙ্গল, পাহাড় এইসবে ঘেরা। এখানে ওরা হচ্ছে বাংকার গঠন করে ফেলাইছে, ওরা হচ্ছে এখানে গুহা খনন করছে, ঠিক আছে? সো এইখানে হচ্ছে হামলা চালানো, গাজায় হামলা চালানো যত ইজি ছিল ইসরায়েলের পক্ষে, লেবাননে হামলা চালানো একটু টাফ হিজবুল্লাহর স্থাপনাগুলোতে। সাথে করে হচ্ছে হিজবুল্লাহ থেকে দেখেন গাজা হচ্ছে পুরো আইসোলেটেড করে হামলা চালাচ্ছে, অর্থাৎ গাজায় কোনো মানুষ ঢুকতে পারতেছে না, বেরো হইতে পারতেছে না, চারপাশ থেকে ঘিরে রেখে হামলা চালাচ্ছে। কিন্তু লেবাননের ক্ষেত্রে এই সুবিধা পাবে না ইসরায়েল, কারণ এখানে আপনার ইরাক এবং সিরিয়া হয়ে হচ্ছে অস্ত্র পাঠানো যাবে লেবাননে। তাহলে মেন ইস্যুটা হচ্ছে যে হামাসকে যেভাবে মারতে পারছে হিজবুল্লাহকে সেভাবে মারতে পারবে না। এখন ইউএসএ কী চায়? মূলত ইউএসএ আপাতত কোনো যুদ্ধ যাচ্ছে না, বরং ওরা গাজাটা সিজফায়ার চাচ্ছে। কারণ সামনে হচ্ছে নির্বাচনে বাইডেন হেরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। 37 স্টুডেন্ট আন্দোলন হচ্ছে, এই ক্যাচারের মধ্যে ওরা চাচ্ছে না আরেকটা যুদ্ধ শুরু হোক। এবং ওরা জানে যে যুদ্ধ শুরু হলে আবার ইউএস থেকে যুদ্ধটা কন্টিনিউ করা লাগবে। সব কিছু মিলে লেবানন সরকারকে রিচ করছে ইউএসএ যে তোমরা হচ্ছে হিজবুল্লাহকে বুঝাও, যদি বুঝাইতে পারো তাহলে তোমাদেরকে আমি আর্থিক অনুদান দিব যাতে তোমাদের ইকোনমি নিয়ে কাজ করতে পারো। তাহলে ইউএসএ মূলত এখন একটা প্যাক্ট সিচুয়েশনে আছে, যারা হিজবুল্লাহ থেকেও একটু প্রেশার আছে, হিজবুল্লাহ কথা শুনবে কিনা, ইসরায়েল তো বেয়াদবি করতেছে। মূলত ইউএসের উপর এখন ডিপেন্ড করতেছে যুদ্ধটা হবে কিনা। এটা হচ্ছে একটা ডিটেলড একটা জিস্ট এই ফুল কন্টেন্টের। আর এখানে একটা ভিডিও রাতে আশা করে দিব, যদি আমার ট্যাপটা ডিস্টার্ব না করে, কয়েকদিন ডিস্টার্ব করতেছে। যাক, দেখেন, ব্রাহ্মা গরুর বাছুর পেল দুদক, এটা হচ্ছে নিষিদ্ধ বাংলাদেশে, পরীক্ষায় আসবে না, তাও বললাম আর কি। সাদিক এগুলো বুঝতে পারতেছেন কোনটা। তারপর দেখি পদচারী সেতুতে চলে না চলন্ত সিঁড়ি। আরে ভাই, ওভারব্রিজে ওঠার জন্য লিফট লাগায় রাখে, 1 মাস পরে লিফট নষ্ট হয়ে যায়, তারপরে হচ্ছে কী হয়, এটা ঠিক করে না, পুরো জিনিসটাই বন্ধ থাকে। এগুলো সরকারি টাকা নষ্ট একটা ধান্দা। এটা আমাদের পরীক্ষা আসবে না। দেখেন, অফশোর ব্যাংকিং একটু পড়ি। অফশোর ব্যাংকিং নিয়ে হচ্ছে 1985 সালে বাংলাদেশ শুরু করে অফশোর ব্যাংকিং আইন 2024 খসড়া নীতি প্রণয়ন করা হয়েছে। এখানে ইস্যুটা বলি, মূলত হচ্ছে বর্তমানে 2 ক্যাটাগরিতে হচ্ছে টাকা রাখতে পারবেন। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংকিং। এটা হচ্ছে কীরকম? ধরেন আপনি কানাডায় থাকেন, আপনার রিলেটিভ থাকে হচ্ছে বাংলাদেশে, তো বাংলাদেশ থেকে ওনার জন্য একটা অ্যাকাউন্ট খোলা হবে, সেখানে ওই ক্যানাডান উনি হচ্ছে সিটিজেন হচ্ছে টাকা ঢালবে বা রাখবে, এবং হচ্ছে যিনি বাংলাদেশে আছেন তিনি হচ্ছে ওইটা মেনটেন করবে। আবার অনেক সময় দেখা যায় যেটা একটু কাজ করে না, কারণ হচ্ছে রিলেটিভদের অনেকে ভরসা করতে পারে না। পরবর্তীতে আছে আরেকটা অফশোর ব্যাংকিং, সেটা হচ্ছে কি, যেটা অফশোর ব্যাংকিং হিসেবে বেশি প্রসিদ্ধ, সেটা হচ্ছে আপনি বিদেশ থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনি সেখানে টাকা জমা দিতে পারবেন, আপনি টাকা তুলতে পারবেন, এবং এখানে কোনো শুল্ক কাটা হবে না। তাহলে এটার মাধ্যমে হচ্ছে পাকিস্তান অনেক ডেভেলপ হয়েছে। দেখেন, পাকিস্তানের বিনিময় হার ছিল ডলারের সাথে 308 থেকে 310 রুপি, সেটা
এখন 279 বা 80 রুপিতে নেমে আসছে, অর্থাৎ 10% শক্তিশালী হয়েছে এবং ওদের রিজার্ভও বেড়ে গেছে। এবং বাংলাদেশের হচ্ছে অবমূল্যায়ন হয়েছে 38%, কিন্তু পাকিস্তানের ডেভেলপ হয়েছে 10%। তার মানে দেখেন পাকিস্তান উন্নতির পথে আছে, যদিও বাংলাদেশের চেয়ে অনেক পিছনে আছে, বাট উন্নতির পথে আছে। আর বাংলাদেশটা ক্রমাগত কি পিছনে যাচ্ছে। তাহলে দেখেন এই যে ডিজিটালাইজেশন করা এবং ফাস্ট করা এবং লেস ডকুমেন্টেশন দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খোলার সুবিধাটা, এটা করার মাধ্যমে হচ্ছে আমরা চাইলে রিজার্ভ সমস্যার সমাধান করতে পারি। এটা পরীক্ষায় কিছু আসবে না। ইন্টারন্যাশনাল দেখি আমরা যে ফ্রান্স হচ্ছে ফার রাইট গ্রুপটা হচ্ছে ফার্স্ট ফেজে জিতে গেছে। এটা নিয়ে ডিটেলসে আমরা জানবো, আগে হচ্ছে নির্বাচন শেষ হোক। দেখেন রাহুলের মন্তব্য কিরে ব্যাপক হট্টগোল। রাহুল বলেছে ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করে বলেছেন যারা নিজেদের হিন্দু বলেন তারা 24 ঘন্টা হিংসা এবং ঘৃণা ছড়াচ্ছেন। ঠিক আছে, হিন্দু ধর্ম ভয় ঘৃণা মিথ্যা ছড়ানোর জন্য নয়, এটা বিজেপিকে নিয়ে বলছেন, কিন্তু বিজেপি আবার এটাকে জেনারেলাইজ করে মানুষকে উস্কাই দিতে যাচ্ছে। দেখেন এটা খণ্ডন করতে দুবার উঠেছিল নরেন্দ্র মোদী, তিনি বলেন সমগ্র হিন্দু সমাজকে সহিংস বলা এটা গুরুতর বিষয়। আর এবার উনি তো শুধু বিজেপিকে বলছে, এই যে বিজেপিকে লক্ষ্য করে বলছে। দেখেন মোদী হচ্ছে মূলত এই অশিক্ষিত ভারতের যে মানুষগুলো আছে, অনেক মানুষ হচ্ছে অশিক্ষিত, এই মানুষগুলো মানে যারা অনেক ভারতের শিক্ষিত মানুষ আছে, উইথ ডিউ রেসপেক্ট, আমি ওই সেন্সে বলি নাই, আমি বলছি ভারতের যে মানুষগুলো হচ্ছে একটু একটু ফান্ডামেন্টাল হিন্দুইজম নিয়ে অনেক বড়াই করে পড়াশোনা কম করছে, তাদেরকে উস্কাই দিতে যাচ্ছে। দেখেন ভারতের জনসংখ্যা প্রায় 150 কোটি, এটার যদি আপনি মানে 30%ও ধরি যে ঠিকমতো পড়াশোনা পারে না, 30% মানে তবে 50 কোটি কাছাকাছি চলে যাচ্ছে। চিন্তা করে দেখেন এই মানুষগুলো যদি আন্দোলন শুরু করে বা মুসলিম নিধন শুরু করে তাহলে কী অবস্থা হবে। অলরেডি হচ্ছে এই বিজেপির একজন নেতা বলছে উনি হচ্ছে 20 লাখ না কত লাখ মুসলিম মারবে, পুলিশের সামনে বলতেছে। এটা কিন্তু নিউজ হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে। যাই হোক, দেখেন সার্বজনীন পেনশন স্কিমের আয় করমুক্ত, ভাই এটা তো স্বাভাবিক হওয়াই লাগবে, কারণ হচ্ছে অলরেডি হচ্ছে বেতন থেকে কেটে আপনি হচ্ছেন কি দিচ্ছেন, পেনশন দিচ্ছেন, আবার সেটার উপর যদি কর রাখেন তাহলে আর পেনশন দিয়ে কীভাবে রেখে দেন টাকা। প্রবাসী আয় বেড়েছে 11%। ঠিক আছে, বর্তমানে প্রবাসী আয় গত অর্থ বছরে হচ্ছে আপনার 23 বিলিয়ন, প্রায় 24 বিলিয়ন, তার আগে ছিল হচ্ছে আপনার 21 বিলিয়নের মতো, অনেক বাড়ছে। এই যে একটা ডেডিকেটেড ভিডিও আসবে সামনে। দেখেন এখানে তেমন কিছু নাই, এখানে তেমন কিছু নাই, পরীক্ষা আসার মতো এখানে তেমন কিছু নাই। জয় হাসানকে নিয়ে পরীক্ষা কিছু আসবে না। স্পেন ভয়ঙ্কর, শোষিত ফ্রান্স, স্পেন কেমন ভালো লাগে। খাদ্য মুদ্রাস্ফীতি নিয়ে হচ্ছে দূষণের 70% মানুষ, ভাই আমরা এই গত পরশু না স্যাটারডে গেলাম, আমার একটা ফ্রেন্ড হচ্ছে সবজি শাক কিনবে, তো 120 টাকা যাচ্ছে, 120 টাকা দিয়ে কাচ্চি বিরিয়ানি খাইতাম, সেটা এখন জাস্ট শাক, তা আবার বাসা নিয়ে প্রসেস করা লাগবে। ঠিক আছে, এত দাম চিন্তার বাইরে। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে হচ্ছে ছাত্র সমাজের বিক্ষোভ, আশা করি হাইকোর্ট ভালো ডিসিশন নেবেন। যাই হোক, এই হচ্ছে আজকের প্রথম হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।